প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবকুমার ইনস্টিটিউশন অ্যান্ড ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি লাভলি আক্তার, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আজ আমরা পড়ব অর্থনীতি দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় থেকে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। আর প্রথমে আমরা জেনে নিই মুদ্রাস্ফীতি কাকে বলে। মুদ্রাস্ফীতি সাধারণত দেশে যখন অর্থের যোগান বাড়ে সেই তুলনায় উৎপাদন না বাড়লে দেশের সার্বিক দাম স্তর বৃদ্ধি পায়, আর দাম স্তরের এরূপ বৃদ্ধিকে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বলে। দেখো, দেশে যখন অর্থের যোগান বৃদ্ধি পাবে, অর্থের যোগান বৃদ্ধি পেলে মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যাবে বা হাতে নগদ অর্থ বেড়ে যাবে, তখন দ্রব্য সামগ্রীর চাহিদাও বেড়ে যাবে। কিন্তু দ্রব্য সামগ্রীর চাহিদা অনুপাতে যদি দ্রব্যের যোগান না বৃদ্ধি পায়, তখন দেশের দ্রব্য ও সেবার মূল্য বৃদ্ধি পাবে। যখন দ্রব্য সেবার মূল্য বৃদ্ধি পাবে তখন অর্থের মূল্যটা কমে যাবে, আর এই পরিস্থিতিকেই অর্থনীতিতে বলে মুদ্রাস্ফীতি। অর্থনীতিবিদ ক্রাউথার মতে মুদ্রাস্ফীতি হলো এমন একটি অবস্থা যখন অর্থমূল্য ক্রমাগত হ্রাস পায় এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। তুমি মনে করো, আমরা যখন প্রাথমিক স্কুলে পড়তাম তখন একটি কলম আমরা ক্রয় করতাম 3 টাকা দিয়ে। তাহলে তখন একটি কলমের মূল্য কত ছিল? 3 টাকা, বা 3 টাকার মূল্য ছিল একটি কলম। কিন্তু এখন আমরা একটি কলম কত দিয়ে ক্রয় করছি? 5 টাকা দিয়ে। পূর্বেও আমরা একটি কলমই ক্রয় করতাম, কিন্তু তার বিনিময়ে আমরা দিতাম 3 টাকা। এখন আমরা একটি কলমই ক্রয় করছি, তার বিনিময়ে দিচ্ছি আমরা 5 টাকা। তাহলে কি হলো? অর্থের মূল্যটা কমে গেল, কিন্তু দ্রব্যমূল্যটা বেড়ে গেল। এই যে চাহিদা বৃদ্ধির কারণে দ্রব্যমূল্যের এরূপ বৃদ্ধি এবং অর্থমূল্য হ্রাস, তাকে অর্থনীতিতে বোঝায় মুদ্রাস্ফীতি। এবার আসবো আমরা মুদ্রাস্ফীতির কারণ। মুদ্রাস্ফীতির প্রথম কারণ আমরা করব অর্থের যোগান বৃদ্ধি। মুদ্রাস্ফীতির সবচেয়ে প্রধান কারণ হচ্ছে অর্থের যোগান বৃদ্ধি পাওয়া। অর্থের যোগান যখন বৃদ্ধি পাবে তখন মানুষের আয় বাড়বে, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে এবং বা দ্রব্য সামগ্রীর প্রতি চাহিদা বৃদ্ধি পাবে। সেই তুলনায় যদি দ্রব্য সামগ্রীর যোগান না বাড়ে তাহলে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে মুদ্রাস্ফীতি দেখা দেবে। সরকারি ব্যয় বৃদ্ধি। যে কোনো দেশ তার উন্নয়নমূলক কাজের জন্য যে ব্যয় বহন করে তাকে সরকারি ব্যয় বলে। আর সরকারি ব্যয়ের তুলনায় যদি সে দেশে উৎপাদন না বাড়ে তাহলে দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পেয়ে মুদ্রাস্ফীতি দেখা দেবে। উৎপাদন হ্রাস। কৃষি এবং শিল্প পণ্যের উৎপাদন যদি হ্রাস পায় তাহলে দ্রব্যের যোগান কমে যাবে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে মুদ্রাস্ফীতি দেখা দেবে। প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগের ফলে যদি উৎপাদন হ্রাস পায় তখন দ্রব্যের যোগান কমে যাবে, কিন্তু চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে মুদ্রাস্ফীতি দেখা দিবে। ব্যয়যোগ্য আয় বৃদ্ধি। মানুষের যুগে যদি ব্যয় করার জন্য প্রয়োজনীয় অর্থ বা আয় তাদের হাতে চলে আসে বা বৃদ্ধি পায় তখন তার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, কিন্তু সেই অনুযায়ী যার ফলে তার চাহিদাও বাড়বে। সেই অনুযায়ী যদি দ্রব্যের যোগান না বৃদ্ধি পায় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে মুদ্রাস্ফীতি দেখা দিবে। এবার আমরা মুদ্রাস্ফীতির বিভিন্ন প্রকারভেদ আছে, তার মধ্যে আমরা গুরুত্বপূর্ণ 2 ধরনের মুদ্রাস্ফীতি নিয়ে এখন আমরা আলোচনা করব। একটি হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, অপরটি হলো ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। প্রথমে আমরা দেখি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিতে আমরা 2টো কথা দেখছি। চাহিদা বৃদ্ধি অর্থাৎ কোনো দেশে সামগ্রিক যোগানের তুলনায় যদি সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায় তার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে যে মুদ্রাস্ফীতি সৃষ্টি হবে তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। অর্থাৎ ভোগ্যদ্রব্যের চাহিদা বৃদ্ধির অনুপাতে যোগান না বাড়লে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, যাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। অর্থাৎ চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি যদি অর্থের যোগান বৃদ্ধি পায় তাহলে সুদের হার হ্রাস পাবে। সুদের হার যদি হ্রাস পায় বিনিয়োগকারীদের বিনিয়োগের প্রত্যাশা বেড়ে যাবে, অর্থাৎ বিনিয়োগ করলে তারা অধিক মুনাফা অর্জন করতে পারবে, এই প্রত্যাশা তাদের বেড়ে যাবে, যার ফলে বিনিয়োগ বৃদ্ধি পাবে। বিনিয়োগ বাড়লে কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। কর্মসংস্থান বৃদ্ধি পেলে মানুষের আয় বাড়বে বা তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, যার ফলে ভোগ্যদ্রব্যের চাহিদা বাড়বে। ভোগ্যদ্রব্যের চাহিদার অনুপাতে যদি যোগান না বাড়ে তাহলে দ্রব্যমূল্য
বৃদ্ধি পেয়ে যে মুদ্রাস্ফীতি সৃষ্টি হবে তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে চিত্রের মাধ্যমে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা ব্যাখ্যা করেছি। ভূমি অর্থে সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান, অ্যাগ্রিগেট ডিমান্ড এবং অ্যাগ্রিগেট সাপ্লাই আমরা নিয়েছি, লম্বকে নিয়েছি দ্রব্যমূল্য। এখানে AS নট হচ্ছে সামগ্রিক যোগান রেখা, এখানে কিউ নট হচ্ছে পুনর্নিয়োগ স্তরের আয় বা এখানে যোগান ও কিউ নটে স্থির। প্রাথমিক অবস্থায় চাহিদা যখন AD নট, চাহিদা রেখা যখন AD নট, তখন আমাদের ভারসাম্য বিন্দু হলো ই নট বিন্দু এবং আমরা ভারসাম্য দাম পাই OP নট। কিন্তু পরবর্তীতে অর্থ যোগান বৃদ্ধির কারণে এবং দ্রব্য সামগ্রীর চাহিদা বৃদ্ধির কারণে যখন দ্রব্য সামগ্রীর চাহিদা বৃদ্ধির কারণে সামগ্রিক চাহিদা রেখা উপর দিকে স্থানান্তরিত হয় AD1 হলো, তখন ভারসাম্য বিন্দু হলো E1, কারণ AD1 চাহিদা রেখা AS নট যোগান রেখাকে E1 বিন্দুতে ছেদ করেছে। ভারসাম্য বিন্দু অনুযায়ী দ্রব্য সামগ্রী আমরা দাম পেলাম OP1। দেখো AD নট চাহিদা অনুযায়ী দাম ছিল OP নট, কিন্তু চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে সামগ্রিক চাহিদা রেখা যখন AD1 হলো তখন দাম স্তর P নট থেকে বৃদ্ধি পেয়ে P1 হলো, অর্থাৎ দাম স্তর P নট P1 পরিমাণ বৃদ্ধি পেল। এই যে P নট P1 সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণে যে দাম স্তর P নট P1 পরিমাণ বৃদ্ধি পেল, এই P নট P1 দাম স্তরই হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এবার আসি আমরা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। যদি উৎপাদন উপকরণের দাম বৃদ্ধি পায়, যেমন উৎপাদন উপকরণ বলতে আমরা কি বোঝাই, শ্রম, কাঁচামাল, যন্ত্রপাতি ইত্যাদি। উৎপাদন উপকরণের দাম বৃদ্ধি পেলে উৎপাদনকারীর ব্যয় বৃদ্ধি পাবে। উৎপাদনকারীর ব্যয় বৃদ্ধি পেলে উৎপাদনকারীরা তখন পণ্য দ্রব্যের উৎপাদন কমিয়ে দিবে, যার ফলে দ্রব্যের যোগান কমে যাবে। আর দ্রব্যের যোগান কমে গেলে দ্রব্যমূল্য বেড়ে গিয়ে মুদ্রাস্ফীতি দেখা দেবে, যাকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। যেমন দ্রব্যের চাহিদা স্থির থেকে উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে যদি দ্রব্য সামগ্রীর যোগান হ্রাস পায় তাহলে দ্রব্যমূল্য বাড়বে, যাকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে দেখো উৎপাদন উপকরণের দাম বৃদ্ধি পাবে, যার ফলে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, উৎপাদিত দ্রব্যের যোগান হ্রাস পাবে, যার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দেবে। আমরা একটি চিত্রে এখন ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখব। চিত্রে ভূমি অক্ষে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান, লম্ব অক্ষে মূল্যস্তর বা আমরা দাম নিয়েছি, চাহিদা DT-তে স্থির, প্রাথমিক সামগ্রিক যোগান রেখা S নট যোগান রেখা DT চাহিদা রেখাকে E নট বিন্দুতে ছেদ করে, প্রাথমিক ভারসাম্য বিন্দু E নট বিন্দু, ভারসাম্য দাম হচ্ছে OP নট, উৎপাদন পরিমাণ OQ নট। এখন উৎপাদন উপকরণের দাম বৃদ্ধির কারণে যদি উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় তাহলে পণ্য দ্রব্যের যোগান কি হবে, হ্রাস পাবে, যার ফলে যোগান রেখা উপরে বাম দিকে স্থানান্তরিত হয়ে উপরে S1 হলো। S1 যোগান রেখা DT চাহিদা রেখাকে E1 বিন্দুতে ছেদ করায়, E1 বিন্দু হলো নতুন ভারসাম্য বিন্দু। দেখো উৎপাদনের পরিমাণ OQ নট থেকে OQ1 এ হ্রাস পেয়েছে, আর দাম স্তর P নট থেকে P1 এ বৃদ্ধি পেয়েছে। এই যে যোগান Q নট থেকে Q1 এ হ্রাস পাওয়ার কারণে দাম স্তর P নট থেকে P1 বৃদ্ধি পেল। এই P নট P1 দাম স্তরের বৃদ্ধি হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এখন আমরা দেখব যে অর্থনীতিতে উৎপাদন, আয়, বন্টন এবং কর্মসংস্থানের উপর মুদ্রাস্ফীতির প্রভাব কীরকম হয়। এইসব বিষয়ের উপরে কোনোটির উপরে মুদ্রাস্ফীতির প্রভাব অনুকূল হয়, কোনোটির উপরে মুদ্রাস্ফীতির প্রভাব প্রতিকূল হয়। চলো আমরা দেখে নিই যে অর্থনীতিতে উৎপাদন, আয়, বন্টন, কর্মসংস্থান ইত্যাদির উপরে মুদ্রাস্ফীতির প্রভাবগুলো কেমন পড়ে। প্রথমে আসি আমরা উৎপাদনের উপর প্রভাব। কৃষি খাত, উৎপাদনের ফলে কৃষি পণ্য উৎপাদনের জন্য যে উপকরণ, সেই উপকরণের মূল্যের চেয়ে কৃষি পণ্যের মূল্য অধিক বৃদ্ধি পায় মুদ্রাস্ফীতির কারণে। অর্থাৎ উপকরণ মূল্যের তুলনায় উৎপাদিত পণ্যের মূল্য মুদ্রাস্ফীতির ফলে বৃদ্ধি পায়, মুদ্রাস্ফীতির ফলে কৃষিজীবীরা লাভবান হয়। অনুরূপভাবে শিল্পপতিরা তাদের শিল্পপণ্য উৎপাদন করতে গিয়ে যে পরিমাণ উপকরণ ব্যয় হয় বা উপকরণের মূল্য যে পরিমাণ বাড়ে, সেই তুলনায় উৎপাদিত চূড়ান্ত পণ্যের মূল্য অধিক হয় মুদ্রাস্ফীতির ফলে, যার ফলে তারা অধিক মুনাফা লাভ করতে পারে এবং শিল্পপতিরা লাভবান হয়। সেবা খাত,
সেবা খাতে যারা বিভিন্ন খাতে পেশাজীবী মানুষ আছে, যারা সেবা আমাদেরকে সেবা দিয়ে থাকে, এই সমস্ত সেবার মূল্য মুদ্রাস্ফীতির ফলেও বৃদ্ধি পায়, যার ফলে যারা সেবাদানকারীরা মুদ্রাস্ফীতির ফলে লাভবান হয়। কর্মসংস্থানের উপর প্রভাব। অনেক অর্থনীতিবিদের মতে দেশে বিদ্যমান অব্যবহৃত সম্পদ, অপূর্ণ নিয়োগ এবং বেকারত্ব অবস্থায় মৃদু মুদ্রাস্ফীতি অর্থাৎ দ্রব্যমূল্যের দাম যদি আস্তে আস্তে বাড়ে তখন তাকে মৃদু মুদ্রাস্ফীতি বলে, আর দ্রব্যমূল্যের দাম যদি লাফিয়ে লাফিয়ে বাড়ে তখন তাকে উল্লম্ফন মুদ্রাস্ফীতি বলে। কোনো অর্থনীতিতে যদি উল্লম্ফন মুদ্রাস্ফীতি থাকে তাহলে অর্থনীতিতে চরম ভারসাম্যহীনতার সৃষ্টি হয়, কিন্তু দ্রব্যমূল্যের দাম যদি আস্তে আস্তে বাড়ে অর্থাৎ মৃদু মুদ্রাস্ফীতি যদি অর্থনীতিতে বিদ্যমান থাকে তাহলে অর্থনীতিবিদদের মতে কর্মসংস্থানের উপর অনুকূল প্রভাব ফেলে। অর্থাৎ মৃদু মুদ্রাস্ফীতি যদি থাকে তাহলে কোনো দেশে মৃদু মুদ্রাস্ফীতি থাকলে বিনিয়োগকারীরা অধিক বিনিয়োগ করবে, অধিক বিনিয়োগের প্রত্যাশায়, যার ফলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, বেকারত্ব দূর হবে, দারিদ্রতা কমবে, মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। তাই বলা যায় মৃদু মুদ্রাস্ফীতি বা দ্রব্য সামগ্রীর দাম যদি আস্তে আস্তে বাড়ে তাহলে অর্থনীতিবিদদের মতে তা কর্মসংস্থানের উপর অনুকূল প্রভাব ফেলবে বা মানুষের বিনিয়োগ বৃদ্ধি পেয়ে মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। এবার আসি তাহলে আমরা বলতে পারি মুদ্রাস্ফীতি সর্বদাই খারাপ নয়। মৃদু মুদ্রাস্ফীতি থাকলে তা কর্মসংস্থানের উপর অনুকূল প্রভাব ফেলে বা কর্মসংস্থান বৃদ্ধি পায় এবং বেকারত্ব হ্রাস পায়। এবার আসি আমরা আয় ও সম্পদ বন্টনের উপর প্রভাব। প্রথমে আসি সীমিত আয় এবং নির্দিষ্ট আয়ের লোক। মুদ্রাস্ফীতির ফলে সীমিত আয় বা নির্দিষ্ট আয়ের লোকেরা ক্ষতিগ্রস্ত হয়, কারণ তারা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা পূর্বের তুলনায় কম পণ্য সামগ্রী ক্রয় করতে পারে এবং নির্দিষ্ট আয়ের লোকদের তাদের আয় বাড়ে না ঠিকই, কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, যার ফলে মুদ্রাস্ফীতি দেখা দিলে সীমিত এবং নির্দিষ্ট আয়ের লোকরা ক্ষতিগ্রস্ত হয়। শ্রমিক শ্রেণীরা ক্ষতিগ্রস্ত হয়। শ্রমিক শ্রেণীদের মজুরি যে পরিমাণ বাড়ে দ্রব্যমূল্য বৃদ্ধির তুলনায় তা খুবই কম হয় বিধায় মুদ্রাস্ফীতির ফলে শ্রমিক শ্রেণীরা ক্ষতিগ্রস্ত হয়। ক্রেতা ও ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়, কারণ ক্রেতা ও ভোক্তারা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা পূর্বের চেয়ে কম পরিমাণে পণ্য ও সেবা ক্রয় করতে পারে, ফলে মুদ্রাস্ফীতির সময় ক্রেতা ও ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়। কৃষিজীবীরা লাভবান হয়, কারণ উপকরণ মূল্যের তুলনায় উৎপাদিত পণ্যের দাম বেশি হয়, যার ফলে কৃষিজীবীরা লাভবান হয়। উৎপাদনকারী ও ব্যবসায়ীরা লাভবান হয়, কারণ তারা উৎপাদন উপকরণ ক্রয় করতে গিয়ে যে পরিমাণ ব্যয় হয় তার তুলনায় উৎপাদিত পণ্য অধিক দামে বিক্রয় করে বিধায় মুদ্রাস্ফীতিতে উৎপাদনকারী ব্যবসায়ীরা লাভবান হয়। ঋণদাতারা ক্ষতিগ্রস্ত হয়, কারণ তারা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা পূর্বের চেয়ে কম পণ্য ক্রয় করতে পারে, কিন্তু ঋণ গ্রহীতারা লাভবান হয়, কারণ তারা অর্জিত ঋণ যদি উৎপাদনশীল খাতে ব্যয় করে তাহলে উৎপাদিত পণ্য তারা বেশি দামে বিক্রয় করে, ফলে ঋণ গ্রহীতারা লাভবান হয়। করদাতারা মুদ্রাস্ফীতিতে লাভবান হয়, কারণ তারা একটি পূর্বের চেয়ে কম পণ্য বিক্রয় করে সেই মূল্যের মাধ্যমে তারা কর পরিশোধ করতে পারে। এবার আসি আমরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়। আমরা জানি মুদ্রাস্ফীতির একটি অন্যতম কারণ হলো অর্থের যোগান বৃদ্ধি। তো কেন্দ্রীয় ব্যাংক যদি তার আর্থিক নীতি প্রয়োগ করে, সরকার যদি তার রাজস্ব নীতি প্রয়োগ করে এবং প্রত্যক্ষ নিয়ন্ত্রণ নীতি প্রয়োগ করে, তাহলে মুদ্রাস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় আমরা এখন দেখব। সরকারের আর্থিক নীতির মধ্যে প্রথমে কেন্দ্রীয় ব্যাংক হার বৃদ্ধি করতে পারে। প্রথমে আমরা জানি তাহলে ব্যাংক হার কাকে বলে। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে হারে ঋণ প্রদান করে তাকে ব্যাংক হার বলে। আবার বলছি, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে হারে ঋণ প্রদান করে তাকে ব্যাংক হার বলে। যদি অর্থের যোগান নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক এই ধরনের ব্যাংক হার বৃদ্ধি করতে পারে। ব্যাংক হার যদি বৃদ্ধি করে তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে মূলধনের পরিমাণ কমে যাবে, তারা জনগণকে ঋণ কম দিতে পারবে এবং সাধারণ অর্থের যোগান কমে যাবে, যার ফলে মুদ্রাস্ফীতি হ্রাস পাবে। খোলা বাজার ঋণপত্র বিক্রয়। কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে ঋণপত্র বিক্রয় করতে পারে। ঋণপত্র বিক্রয় করলে সে বাণিজ্যিক ব্যাংক এবং সাধারণ জনগণের নগদ অর্থ কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে চলে আসবে। অর্থ যোগান হ্রাস পেলে দ্রব্য সামগ্রীর চাহিদা কমে, মুদ্রাস্ফীতি হ্রাস পাবে। নগদ জমার অনুপাত বৃদ্ধি। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো নগদ জমার অনুপাত বৃদ্ধি করতে পারে, যার ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোতে মূলধনের পরিমাণ হ্রাস পাবে
এবং ঋণ নিয়ন্ত্রিত হয়ে জনগণের কাছে অর্থের যোগান কমে যাবে এবং ক্রয় ক্ষমতা হ্রাস পেয়ে বা দ্রব্য সামগ্রীর চাহিদা হ্রাস পেয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। রাজস্ব নীতি হচ্ছে করের পরিমাণ বৃদ্ধি। যদি দ্রব্য সামগ্রীর উপর কর বৃদ্ধি করা হয় তাহলে অর্থের যোগান কমে মুদ্রাস্ফীতি হ্রাস পাবে। সঞ্চয় প্রবণতা বৃদ্ধি, মানুষের মধ্যে যদি সঞ্চয় প্রবণতা বিভিন্ন প্রবণতা জাগিয়ে সঞ্চয় প্রবণতা বৃদ্ধি করা যায় তাহলে অর্থের যোগান হ্রাস পাবে। অর্থ যোগান হ্রাস পেলে দ্রব্য সামগ্রীর চাহিদা হ্রাস পেয়ে মুদ্রাস্ফীতি হ্রাস পাবে। সরকারি ঋণ গ্রহণ, সরকার যদি জনগণ এবং বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করে তাকে সরকারি ঋণ বলে। সরকারি ঋণ গ্রহণ করলে জনগণ এবং বাণিজ্যিক ব্যাংকে অর্থের যোগান জনগণের কাছে এবং বাণিজ্যিক ব্যাংকের নিকট যদি অর্থের যোগান হ্রাস পায় তখন দ্রব্য সামগ্রীর চাহিদা হ্রাস পেয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসতে পারে। আবার আমরা এখন আসি আমরা প্রত্যক্ষ নিয়ন্ত্রণ কার্যক্রম। যদি দ্রব্য সামগ্রীর উৎপাদন বৃদ্ধি পায় তাহলে যোগান বাড়বে, যার ফলে চাহিদা বাড়লেও মূল্য কম থাকবে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকতে পারে। ফটকা কারবার এবং মজুতদারেরা বাজারে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে, যার ফলে পণ্যের দ্রব্যমূল্য বেড়ে গিয়ে মুদ্রাস্ফীতি দেখা দেয়। তাই ফটকা কারবার ও মজুতদারি হ্রাস করতে পারলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসতে পারে। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দেশের প্রতিটি গ্রামের সাথে যদি শহরাঞ্চলের পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত হয় তাহলে গ্রামের পণ্য সামগ্রী বা গ্রামে উৎপাদিত কৃষি পণ্য সহজেই শহরে আসতে পারবে, যার ফলে দ্রব্য সামগ্রীর পর্যাপ্ত যোগান পাওয়া যাবে এবং দ্রব্যমূল্য কমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। সরকার দ্রব্যমূল্যের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিতে পারে, যে পরে দাম এই পরিমাণ দামের পরে দ্রব্যমূল্য বাড়ানো যাবে না, তাহলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে কি পড়লাম? মুদ্রাস্ফীতি কাকে বলে বললাম, মুদ্রাস্ফীতির কারণ পড়লাম, মানে মুদ্রাস্ফীতি কি কারণে সৃষ্টি হয়, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি পড়লাম। অর্থনীতির বিভিন্ন বিষয়ের উপর মুদ্রাস্ফীতির প্রভাব পড়লাম, মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণের প্রভাব পড়লাম, নিয়ন্ত্রণের উপায় বললাম। আজকের ক্লাসের আলোচ্য বিষয়ের উপর ভিত্তি করে আমি তোমাদেরকে বাড়ি কাজ দিয়েছি। প্রথমে দিয়েছি কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন। ব্যয় হার কি, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলতে কি বুঝো, মুদ্রাস্ফীতির প্রভাব অর্থাৎ সীমিত আয়ের লোক, কর্মসংস্থান, উৎপাদনকারী, করদাতা, ঋণদাতা এবং ঋণ গ্রহীতাদের উপর মুদ্রাস্ফীতির প্রভাব ব্যাখ্যা করবা। আমি তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন দিয়েছি, একটি উদ্দীপক দিয়েছি, দেখো। ভূমি-অক্ষে সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান, লম্ব-অক্ষে দাম, এডি নট সামগ্রিক চাহিদা রেখা, এডি ওয়ান হচ্ছে সামগ্রিক চাহিদা রেখা এবং এস নট হচ্ছে সামগ্রিক যোগান রেখা। ক নাম্বারে আমি দিয়েছি মুদ্রাস্ফীতি কি। খ নাম্বারে মুদ্রাস্ফীতি সর্বদাই খারাপ, এই কথাটি ব্যাখ্যা, খারাপ কি মানে তোমার মতে কি তা ব্যাখ্যা করো। উদ্দীপকে কোন ধরনের মুদ্রাস্ফীতি নির্দেশ করা হয়েছে ব্যাখ্যা করো। কেন্দ্রীয় ব্যাংক তার আর্থিক নীতি প্রয়োগের মাধ্যমে উদ্দীপকে যে ধরনের মুদ্রাস্ফীতি আমি নির্দেশ করেছি এই ধরনের মুদ্রাস্ফীতি কি নিয়ন্ত্রণ করতে পারে, তোমার মতামত দাও। তাহলে তোমরা আজকে বাসায় বই খুলে সপ্তম অধ্যায়ের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়ে নিবে এবং বাড়ির কাজটি করে নিবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি।